নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনারা আজকে শুনতে পাচ্ছেন চতুর্দিকে ওয়াক অফ নিয়ে চর্চা চলছে। এই সময় আপনাদের প্রশ্ন জাগতে পারে, ওয়াক অফ কি, বা বিজেপি সরকার এই ওয়াক অফ বিলের সংশোধনী বিল কেন আনতে চাইছে, বা বিরোধী জোট ইন্ডিয়া জোটের সমস্ত দল একযোগে এই ওয়াক অফ বিলের বিরোধিতাই বা কেন করছে। এই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তী। তার থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব বিরোধী জোট কেন এই ওয়াক অফ বিলের সংশোধনের বিরোধিতা করছেন। আমাদের সঙ্গে থাকুন, পুরো আলোচনাটি শুনুন। আপনাদের জানিয়ে রাখি, আজ লোকসভা একেবারে সরগরম হয়ে উঠেছিল ওয়াক অফ বিলের সংশোধনী বিল প্রস্তাব ঘিরে। বিরোধী জোট ইন্ডিয়া জোটের সমস্ত দল একযোগে এই ওয়াক অফ বিলের বিরোধিতা করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একটি ওয়াক অফ সংশোধনী বিলের প্রস্তাব পেশ করেছেন এবং তারপরে ৮ ঘন্টা বৈঠক হবে। সেই বৈঠক ভোটাভুটির পর স্থির হবে এই বিল পাশ হবে কিনা। কিরেন রিজিজু যা বলেছেন তা কিন্তু বিস্ফোরক। সেই আলোচনায় আমরা আসব। তার আগে আপনাদের বোঝা দরকার ওয়াক অফ কি। ওয়াক অফ হলো মুসলিম আইনে থাকা একটি সম্পত্তি বিষয়ক আইন। এখানে মুসলিমরা ধর্মীয় কাজে বা যে কোনো জনহিতৈষী কাজে সম্পত্তি প্রদান করে থাকে, আর সেগুলোই ওয়াক অফ সম্পত্তি হিসেবে পরিগণিত হয়। প্রতিটি রাজ্যে একটি করে ওয়াক অফ বোর্ড রয়েছে। ওয়াক অফ সম্পত্তিগুলো সেই ওয়াক অফ বোর্ডের অধীনে থাকে। এই বোর্ডের অধীনে রয়েছে বিভিন্ন রকমের সম্পত্তি, মসজিদ, কৃষিজমি, প্লট, স্কুল, মাদ্রাসা, পুকুর, দোকান, এরকম বিভিন্ন জমি এর অধীনে রয়েছে। এবার আপনাদের বলি, ভারতে কতখানি জমি এই ওয়াক অফ বোর্ডের অধীনে রয়েছে। ভারতে মোট ৯.৪ লক্ষ একর জমি রয়েছে এই ওয়াক অফ বোর্ডের অধীনে। ৮.৭ লক্ষ সম্পত্তি রয়েছে ওয়াক অফ বোর্ডের অধীনে। এই সমস্ত জমির মূল্য হচ্ছে ১.২ লক্ষ কোটি টাকা। তার ফলে বুঝতে পারছেন বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে ওয়াক অফ বোর্ডের অধীনে। এবার বিজেপি সরকারের দাবি হচ্ছে, ওয়াক অফ বোর্ড বেআইনিভাবে বা জোর জুলুম করে যে সমস্ত সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি নয় সেগুলোও হাতিয়ে নিচ্ছে বা দখলদারি করার চেষ্টা করছে। আর সেই জন্যই এবার সেই সমস্ত সম্পত্তি নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি সরকার। ওয়াক অফ আইন সংশোধনের কথা বলা হচ্ছে যাতে বেআইনিভাবে এই দখলদারি না হয়। বিজেপি সরকার কি বলছে? বিজেপি সরকার নতুন আইনে যা আনতে চলেছে তা হলো, ওয়াক অফ বোর্ডে যে সদস্য থাকবে তা সরকার দ্বারা নির্বাচিত হবে। আগে এই সদস্যরা ওয়াক অফ বোর্ডের দ্বারা নির্বাচিত হতেন। ২ জন বাধ্যতামূলকভাবে অমুসলিম সদস্য থাকতেই হবে। অমুসলিম সদস্য সিইও হতে পারেন। তার ফলে বোঝা যাচ্ছে এই আইন এনে বিজেপি সরকার অনেকখানি সরকারি নিয়ন্ত্রণ বাড়িয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু এর বিরোধিতা করছে বিরোধী জোট ইন্ডিয়া। কিরেন রিজিজু আজ লোকসভায় যা বললেন তা কিন্তু বিস্ফোরক। কিরেন রিজিজু বলছেন, সংসদ ভবনও ওয়াক অফ বোর্ড তাদের সম্পত্তি হিসেবে দাবি করে নিত। ওয়াক অফ বোর্ড এতই বেআইনিভাবে সমস্ত সম্পত্তি দখলদারি করছে, না জানি এতদিনে নরেন্দ্র মোদী সরকার যদি না আসতো তাহলে ওয়াক অফ বোর্ডের অধীনে আরও কত সম্পত্তি চলে যেত। আর সেই জন্যই এবার নিয়ন্ত্রণ আনতে চাইছে বিজেপি সরকার। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ৮ ঘন্টা যে ভোটাভুটি হবে, সেই ভোটাভুটির পরে যে পক্ষ জিতবে, শাসক বা বিরোধী, সেই অনুসারে এই আইন নতুন সংশোধনী বিল পাশ হবে কি হবে না তা বোঝা যাবে। সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমরা কথা বলে নেব কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। বিরোধিতা করার মতো অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। অনেকগুলো প্রভিশনস আছে। প্রথম কথা হচ্ছে যে বিজেপি সরকারের বক্তব্য যে এই অ্যামেন্ডমেন্ট গুলো নিয়ে আসা হচ্ছে মুসলিম কমিউনিটি ভালো করার জন্য, তাদের উন্নতির জন্য। যদি আপনি একটি সম্প্রদায়ের উন্নতির জন্য কোনো বিল বা বিলের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন, তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত যে সেই কমিউনিটির সাথে ডায়ালগ করে সেই কমিউনিটির কনফিডেন্স গেইন করা। আপনি যদি সেই কমিউনিটি বা সেই সম্প্রদায়ের কোনো প্রতিনিধিদের সাথে যদি বসে কথা না বলেন, যদি ডিসকাশন না করেন এবং জবরদস্তি আপনার নাম্বারস আছে বলে একটা বিলের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন, তাহলে তার বিরোধিতা তো হবেই।
একটি জেপিসি গঠন করা হয় এবং সেই জেপিসিতে 426 পেজে একটি রিপোর্ট দেওয়া হয়, কিন্তু কোনো ক্লজ বাই ক্লজ কোনো রকম ডিসকাশন বা কনভারসেশন হয়নি সেই জেপিসিতে। তো আপনি যদি কোনো ডিবেট না করে পার্লামেন্টারি প্রসিজিয়ার সম্পূর্ণভাবে উপেক্ষা করে যদি কোনো বিল আনেন, তাহলে তার তো বিরোধিতা করবে ইন্ডিয়া জোট। এবং এটা এখানে শুধু ইন্ডিয়া জোটের কথা নয়, আপনি কি করছেন, কয়েকটা প্রভিশনের কথা বলি ওয়াকআপ অ্যামেন্ডমেন্টে। আপনি যারা স্টেট ওয়াকআপের যে বোর্ডসগুলো আছে, সেটা ন্যাশনাল কাউন্সিল হতে পারে, স্টেটের কাউন্সিল হতে পারে, ওয়াকআপের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড হতে পারে, আপনি তাদের ক্ষমতা ছোট করে, তাদের স্টেচার ছোট করে, তাদের থেকে ক্ষমতা নিয়ে আপনি স্টেটের গভর্নমেন্ট অফিসার্স এবং সেন্ট্রালের গভর্নমেন্ট অফিসার্সদেরকে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ কোনো ওয়াকআপ প্রপার্টি নিয়ে যদি কোনো রকম ডিসপিউট থাকে, কেউ যদি এসে কোনো অ্যালিগেশন করে, জুডিশিয়ারি প্রসেসে জাজ তো পরে ডিসিশন দেবেন, কিন্তু সেই ডিসিশন দেওয়ার আগে স্টেটের যে কালেক্টর বা স্টেটের যে অফিসার, তার হাতে আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন যে সে সেই প্রপার্টিটাকে ডিরেজিস্টার করতে পারে ওয়াকআপ প্রপার্টি হিসেবে। এটা অন্যায় নয়? দ্বিতীয় কথা, আপনি ওয়াকআপ বোর্ডে নন মুসলিম কমিউনিটির লোকেদের প্রতিনিধিদের আসতে বলছেন, তাহলে আপনি সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করুন, তিরুপতির বোর্ডে মুসলিমদের ঢুকিয়ে দিন, অন্যান্য যেগুলো বড় টেম্পল আছে সেই টেম্পল বোর্ডে বা ট্রাস্টে আপনি তাহলে মুসলিম, খ্রিস্টান, অন্যান্য কমিউনিটির প্রতিনিধিদের ঢুকিয়ে দিন। আপনি এক ধরনের প্রসেস মুসলিম কমিউনিটির জন্য আনবেন আর হিন্দুদের জন্য আলাদা রকম রোল হবে, তাহলে এটা ডাবল স্পিক হচ্ছে। এই দ্বিচারিতার বিরোধিতা আমরা আগেও করেছি এবং আগামী দিনেও করবো, এবং শুধু জাতীয় কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের সমস্ত পার্টি, সেটা আম আদমি পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, সমস্ত পার্টি করছে। এবং শুধু ইন্ডিয়া জোটের পার্টি নয়, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যারা এনডিএর পার্টি, এখানে কিন্তু মোদী সরকার চলছে না, বিজেপি কিন্তু মানে পুরো মেজরিটি আসেনি। ইন্ডিয়া জোটের টিডিপি হোক বা বিহারের জেডিও হোক, তারাও কিন্তু অন রেকর্ড এই বিলের অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করেছে। তাহলে বিজেপির কাছে নাম্বার কোথায় যে তারা এই বিলটা নিয়ে আসবে? তো হ্যাঁ, এই বিলের আমরা ইন্ডিয়া জোটের সমস্ত পার্টিরা আমরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে রাস্তায় এটা আমরা বিরোধিতা করছি, কারণ এটা হচ্ছে আমাদের সংবিধানের উপরে একটি আক্রমণ। কারণ সংবিধান বা কনস্টিটিউশন আমাদেরকে গ্যারেন্টি দেয় যে এই দেশের সমস্ত নাগরিকরা ইকুয়াল রাইটস পাবে, সমান অধিকার পাবে। তাদের রিলিজিয়াস আইডেন্টিটি ডিসাইড করে দেবে না যে তারা কি অধিকার পাবে আর কি অধিকার পাবে না। এই দেশে একটা হিন্দুর যে অধিকার আছে, একজন মুসলমান ভাই বা বোনের তাই সমান অধিকার আছে, একজন খ্রিস্টান ভাই বা বোনের সমান অধিকার আছে। সেই সমান অধিকারের লড়াই, সেই সংবিধানের রক্ষার লড়াই পুরো দেশে ভারতীয় জাতীয় কংগ্রেস লড়ছে, এবং সেই লড়াইয়ের একটা পার্ট আমরা ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলেরও বিরোধিতা করছি। এখানে একটা অভিযোগ উঠছে যে ওয়াকফের নাম করে অনেক সময় বেআইনি দখলদারি হয়ে যেত, এবার সেটার প্রতি নিয়ন্ত্রণ আনতে চাইছে বিজেপি সরকার, এটা নিয়ে কি বলবেন? সেটার জন্য কোর্ট আছে, সেটার জন্য প্রপার জুডিশিয়াল প্রসেস আছে। এই ওয়াকআপে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের উপরে আমরা এত বছর ধরে প্রসেস নিয়ে এসেছি, এতগুলো সরকারই তো ক্ষমতা দিয়েছে ওয়াকআপ অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডকে। যদি আপনাদের কোনো প্রসেসকে সংশোধন করতে হয় সেটা আপনি করতে পারেন, কিন্তু সেই প্রসেস সংশোধনের জন্য আপনাকে স্টেটের অফিসারদেরকে বেশি পাওয়ার দিতে হবে, ওয়াকআপের পাওয়ার কমিয়ে দিতে হবে, আপনাকে নন মুসলিম রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসতে হবে বোর্ডে। এটা কে বললো? আপনি তাদের সাথে কথা বলুন, নিশ্চয়ই মুসলিম কমিউনিটিও চাইবে। ওয়াকআপ মানে হচ্ছে একটা এমন প্রপার্টি যেটা ওদের কমিউনিটির ওয়েলফেয়ারের জন্য দেওয়া হয়েছে। সেখানে মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, দরগা হতে পারে। নিশ্চয়ই সাধারণ মুসলিম ভাই বোনেরাও চাইবে যে তাদের প্রপার্টি ভুল পারপাসে ইউজ না হয়, যাতে সঠিক পারপাসে ইউজ হয়। তো আপনি তাদের সাথে কথা বলে নিশ্চয়ই নিয়ে আসুন যদি কোথাও কোনো প্রসেসে ইমপ্রুভমেন্ট দরকার হয়। দেশে তো এটা তো বেনানা রিপাবলিক নয়, দেশে তো আমাদের জুডিশিয়ারি রয়েছে, লিগাল প্রসেসে করুন। কিন্তু একটা কমিউনিটিকে টার্গেট করার জন্য যদি আপনি লাগাতার আইন আনবেন, লাগাতার অ্যামেন্ডমেন্ট আনবেন, তাহলে আমরা প্রধান বিরোধী দল হয়ে কি আমরা চুপ করে বসে থাকবো বাড়িতে? সেটা তো সম্ভব নয় না। আমরা কথা বলে নিয়েছিলাম বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের সঙ্গে। বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী বিল এই কারণেই আনছে যাতে কিনা একটা ট্রান্সপারেন্সি থাকে, স্বচ্ছতা থাকে। দেখুন, এই ওয়াকফ এই অ্যাক্টের মাধ্যমে বহু মানুষ, সেটা ধর্ম নির্বিশেষে যারা ইচ্ছুক নন, তাদের জমিও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, এবং সেগুলোর কোনো
আপনার প্রপার রেজিস্ট্রেশন নেই, ডিজিটাইজেশন নেই। আপনি যদি একটা ছোট থেকে ছোট জমিও কেনেন, সেটা কিন্তু আমাদের সরকারের কাছে রেজিস্ট্রেশন করতে হয়। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সেটা নেই। অর্থাৎ এই যে কি জমি নেওয়া হচ্ছে বা কতটা জমি রয়েছে, কতটা নেওয়া হচ্ছে, কার থেকে নেওয়া হচ্ছে, এটা স্বচ্ছতা নেই। ওয়াকফ ট্রাইব্যুনাল যেটা আছে, সেই ট্রাইব্যুনাল সেটা কোনো আপনার জুডিশিয়াল নয়। তো এই যে পুরো প্রক্রিয়াটাতে স্বচ্ছতা আনার কারণেই কিন্তু এই ওয়াকফের যে বিল, সেটাই মানে আনা হয়েছে। এখানে বলা হচ্ছে যে মুসলিমদের স্বার্থ সেটা ক্ষুণ্ণ হতে পারে এই সংশোধনী বিল আনলে। দেখুন, এটা বিরোধীরাই তাদের ইচ্ছের কারণে যে বিভাজন করার জন্য, সাম্প্রদায়িক টেনশন আনার জন্য তারা করছেন এবং সাম্প্রদায়িক ফায়দা তোলার জন্য তারা করছেন। কারণ এই যে আপনি যারা যে এই প্রশ্নগুলি করছেন, আপনি তো সাংবাদিক, আপনি নিশ্চয়ই পড়েছেন সংশোধনী এটা যেটা ডিমান্ড গুলো আছে এবং বিলটা, বা কি কি প্রণিধান থাকতে পারে সেগুলো পড়েছেন। তো সেগুলোতে পড়ে আমাকে বলুন তো কিভাবে কোনো মুসলিমের এটাতে আঘাতপ্রাপ্ত হতে পারে। প্রথম কথা, ওয়াকফটা কোনো ধর্মীয় ব্যাপারই নয়, এটা একটা আইনি প্রক্রিয়া এবং এটা মানে সংসদীয় ব্যবস্থার মধ্যে তাকে আনা হয়েছে। তো এইটার মধ্যে আপনি আমাকে খুঁজে বার করুন বিরোধীরা বলবে শুধুমাত্র তারা ফায়দা তোলার জন্য। আরেকটা জিনিস, সেকশন 40 নিয়ে যেটা আমরা শুনছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সোচ্চার হয়েছেন, বলেছেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়টা কি ছিল, মাফ করবেন, সেকশন 40টা কি ছিল? সেকশন 40টা ছিল এই যে কোনো সম্পত্তিকে ওয়াকফ প্রপার্টি বলে দেওয়া যায় এবং এটা হচ্ছে একতরফা। এই জিনিসটা, সেটা যদি পাবলিক প্রপার্টি হয় বা প্রাইভেট প্রপার্টি হয়, কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে তৃণমূলের এক নেতা এবং ধর্মীয় এক সংগঠনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলছেন ইডেন গার্ডেন্স, রাজভবন, দক্ষিণ কলকাতা সবই নাকি ওয়াকফ। মানে এরপরে কি বলবেন, কালীঘাট মন্দিরও ওয়াকফ এবং সেটা মেনে নিতে হবে। তো এই যে দাবিটা, এই সেকশন 40-তে যে এই দাবিটা করা যেত, সেইটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যদি কারো দাবি থাকে যে কোনো সম্পত্তি ওয়াকফ, তার নিঃসন্দেহে তাকে নথিভুক্ত করাতে হবে, তার সেই সম্পত্তিটার ডিটেলস জানাতে হবে, তারপরেই করতে হবে। সুতরাং এই মানে বিরোধীরা যেটা চাইছেন, ওয়াকফ সম্পত্তির আড়ালে তারা যেভাবে জমি হরফ করে জমি মাফিয়া হয়ে গেছিলেন, সেইটাতে আঘাত হচ্ছে বলেই তারা এত চিড়বিড় করছে।